নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন জলধর সেনের লেখা সিগারেট। এতদিনে আমার শিক্ষানবিশি শেষ হলো। আজ 12 বছর, এক যুগ ধরে বাবার কাছে শিক্ষানবিশি করেছি। আমার বয়স যখন 12 বছর, তখন বাবার পাঠশালায় ভর্তি হই। আর আজ 12 বছর পরে আমার 24 বছর বয়সে বাবা বললেন, নলিন, আজ থেকে তুমি সাবালক হলে। তোমার ইচ্ছা হয় এখন তুমি রোজ 10 বাক্স সিগারেট উড়িও, 5 গন্ডা চুরুট খেও। বাবার অফিসের বড় সাহেব, প্রধান অংশী সিনক্লেয়ার সাহেব আমাকে ডেকে বললেন, নলি, তোমার বাবা আজ থেকে আমাদের এই ফার্মের একজন অংশী হলেন, আর তোমাকে আমাদের অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করা গেল। এখন তুমি মাসে 200 টাকা বেতন পাবে। যোগ্যতার পরিচয় পেলে আমরা ক্রমে তোমার বেতন বাড়িয়ে দেব। বাবা জন সিনক্লেয়ার কোম্পানির হেড অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আজ সেই পদ আমি পেলাম। তাই বাবা আমাকে আজ শিক্ষানবিশি থেকে অব্যাহতি দিলেন। এ অব্যাহতির আরও একটা কারণ আজ ঘটেছে। গত সপ্তাহের কলকাতা গেজেটে MA পরীক্ষার ফল বের হয়েছে। আমি গণিতশাস্ত্রে MA পাশ করেছি। এতকাল পরে স্বাধীনতা দানের সময় আজ বাবা আমাকে যে কথাটি বললেন, তার অর্থ হয়তো কেন নিশ্চয়ই কেউ বুঝতে পারেননি। বাবা বললেন, এখন তোমার ইচ্ছা হয় তুমি রোজ সিগারেট উড়িও। বাবার এই কথার একটা ছোট, অন্যের কাছে ছোট হলেও আমার কাছে প্রকাণ্ড ইতিহাস আছে। আমার বয়স যখন 12 বছর, তখন আমি হেয়ার স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়তাম। বাবা তখন MA পাশ করে এই জন সিনক্লেয়ার কোম্পানির অফিসে 150 টাকা বেতনে চাকরি করতেন। এই কোম্পানির সঙ্গে আমাদের 3 পুরুষের সম্বন্ধ। আমার পিতামহ এই অফিসে কাজ করেছিলেন। তিনি বিলক্ষণ 10 টাকা রোজগার করতেন। মৃত্যুকালে তিনি যথেষ্ট টাকা রেখে যান। পিতামহের মনিব সাহেবদের অনুরোধে বাবা উকিল হবার সংকল্প ত্যাগ করে এই অফিসেই প্রবেশ করেন। ক্রমে তাঁর বেতন 500 টাকা পর্যন্ত উঠেছিল। অবশেষে তিনি এই ফার্মের একজন অংশী হলেন। বাবা বড় চাকরি করেন। পিতামহ বিস্তর নগদ টাকা ও 2খানি বাড়ি রেখে গেছেন। সে সকলের একমাত্র উত্তরাধিকারী আমি পিতামাতার একমাত্র সন্তান। বাবার আর সন্তান হয়নি। ঠাকুরমার আমি একমাত্র পৌত্র। বাড়ির আমি একমাত্র খোকাবাবু। সুতরাং আমার আদর যত্ন, আমার আবদার অভিমান যে সীমা অতিক্রম করেছিল, এ কথা কি আর বলতে হবে? বড় মানুষের ছেলে, হেয়ার স্কুলে পড়ি। ঘরের গাড়িতে স্কুলে যাই। বাড়ির বেহারা রামভজন টিফিনের ছুটির সময় জলখাবার নিয়ে স্কুলে যায়। ঠাকুরমার কৃপায় টাকাটা সিকিটা সর্বদাই পকেটে থাকে। প্রতিদিন ভালো কাপড়, ভালো জামা, নতুন নতুন কোট পরে স্কুলে যাই। আমার পকেটে ঘড়ি, চেন, এসেন্স মাখানো রুমাল, মাথার চুলে সোজা সিঁথি কাটা। এই রকম যখন অবস্থা, তখন পড়াশুনো হোক না হোক, আমি বাবুগিরিতে যে বেশ পরিপক্ক হয়ে উঠেছিলাম তা বুঝতেই পারছ। স্কুলে আমার মতো ছেলে আরও 10-20 জন ছিল। তারা মাসে মাসে বেতন দিত আর বেঞ্চের শোভা বর্ধন করত। আমিও সেই দলে মিশেছিলাম। বয়স 12 বছর হলে কি হয়, তখনই আমাদের পরকাল ঝরঝরে হয়ে গিয়েছিল। সকল বড় মানুষই ছেলের জন্য যা করেন, আমার বাবাও আমার জন্য তাই করেছিলেন। সকালে বাংলা পড়াবার জন্য একজন পণ্ডিত রেখে দিয়েছিলেন, বেতন 10 টাকা। সন্ধ্যার সময় ইংরেজি পড়াবার জন্য একজন BA পাস মাস্টার রেখে দিয়েছিলেন, তার দর্শনে 20 টাকা। নিচের ক্লাসের একটা ছেলের পড়ার জন্য একজন মাস্টার, একজন পণ্ডিত, সুসজ্জিত পড়ার ঘর, 24 ঘন্টার জন্য একজন খানসামা। আর কি চাই? পিতামাতা যা কর্তব্য বলে বোঝেন,
আর 10 জন পিতামাতা যা করে থাকেন, আমার পিতামাতাও তাই করেছিলেন। আমার সঙ্গীদের সকলেরই বয়স আমার থেকে বেশি। তাদের মধ্যে কেউ 4th ক্লাসে 3 বছর আছে, কেউ আমার সঙ্গেই পড়ে, কেউ বা ওপরের ক্লাসে পড়ে। বেলা 1টার পর যখন জলখাবারের ছুটি হতো, তখন তারা জল খেত, সঙ্গে সঙ্গে পান সিগারেটও চলত। প্রথম প্রথম কয়েকদিন আমি সিগারেট খাইনি। তাদের শত অনুরোধেও আমি তাতে রাজি হইনি। শেষে একদিন তারা জোর করে আমাকে সিগারেট খাইয়েছিল। আমি সেদিন সিগারেটে একটা টান দেওয়া মাত্রই আমার মাথার মধ্যে যেন কেমন করে উঠল। আমি সিগারেটটা ফেলে দিলাম। সমস্ত বিকেলটাই আমার মাথার মধ্যে ঝিমঝিম করতে লাগলো। আমার যিনি ইংরেজি শিক্ষক ছিলেন, তিনি সন্ধ্যার পর আমাকে পড়াতে আসতেন। আমাদের বাড়িতে তামাক বা চুরুটের চলন ছিল না, বাবা ও রসে বঞ্চিত ছিলেন। কিন্তু আমার স্যারটি তামাকের বড়ই ভক্ত ছিলেন। আমাদের বাড়িতে ধূমপানের সুবিধা নেই দেখে তিনি সিগারেট ও দেশলাই পকেটে করে আমাকে পড়াতে আসতেন, এবং যে 1.5 ঘন্টা আমাকে পড়াতেন তার মধ্যে 4-5টা সিগারেট ভস্মসাৎ করতেন। যেদিন আমি প্রথম সিগারেটের টান দিয়ে এইরকম অস্বস্তি বোধ করি, সেই দিন আমার স্যার পড়াতে এসে সিগারেট ধরালে আমি জিজ্ঞাসা করলাম, স্যার, সিগারেট খেলে আপনার মাথা ঘোরে না? স্যার বললেন, মাথা ঘুরবে কেন? 10-20টা খেলেও কিছু হয় না। আমি বললাম, সিগারেট খাওয়ায় লাভ কি? পরিশ্রমের পর একটা সিগারেট টানলে শ্রম দূর হয়, বেশ একটু আরাম পাওয়া যায়। আপনি কতদিন থেকে সিগারেট খাচ্ছেন? আমরা যখন ছোট ছিলাম তখন তো সিগারেট পাওয়া যেত না, আমরা তখন তামাক খেতাম। আমার বয়স যখন 10 কি 11 বছর, তখন থেকেই তামাক ধরি। এখনও তামাকই বেশি খাই, তবে তোমাদের বাড়িতে তো তামাকের কোনো বন্দোবস্ত নেই, তাই সিগারেট নিয়ে আসি। সেদিন এ সম্বন্ধে আর কোনো কথা হলো না। মাস্টারমশাইয়ের কথা থেকে এই সার সংগ্রহ করলাম যে তিনি যখন 10-11 বছর বয়সে তামাক ধরেছিলেন, তখন এ বয়সে আমিও সিগারেট খেতে আরম্ভ করলে দোষ কি? আর তিনি যে এত সিগারেট খান, তাতেও তো তার মাথা ঘোরে না, বরঞ্চ শ্রম দূর হয়। তাহলে আমিও 2-1 দিন অভ্যাস করলে আর আমার মাথা ঘুরবে না। পড়তে পড়তে বা খেলা করে এসে যখন খুব পরিশ্রম বোধ হবে, তখন 2-একটা সিগারেট টানলে শ্রম দূর হবে। এ কথা তো স্যারই বললেন। তবে আর কি, কত ছেলে সিগারেট খায়, আমিও অভ্যাস করব। তারপর থেকেই ধীরে ধীরে সিগারেট টানতে আরম্ভ করলাম। কিন্তু আমার মাথাটাই যেন কেমন। সিগারেটে 2-একটা টান দিলেই আমার মাথার মধ্যে ঘুরপাক খেয়ে ওঠে। তবুও কিন্তু হাল ছাড়িনি। সকলেই খায় আর আমি পারবো না। পড়বার ঘরে আমার একটা ডেস্ক ছিল। তার তালা চাবি ছিল না, প্রয়োজনও ছিল না। তার মধ্যে আমার বই থাকত। ক্রমে 2-1 বাক্স সিগারেটও সেই ডেস্কে স্থান পেতে লাগলো। একদিন সন্ধ্যার পূর্বে আমি আমার পড়ার ঘরে বসে কি করছি, এমন সময় বাবা সেই ঘরে এলেন। বাবা কখনো আমার পড়ার ঘরে আসতেন না, বা কোনোদিন আমায় পড়া জিজ্ঞাসা করতেন না। মাস্টার পণ্ডিতের ওপর সে ভার দিয়েই তিনি নিশ্চিন্ত ছিলেন। সেদিন হঠাৎ আমার পড়ার ঘরে এসে বাবা বললেন, নলিন, তোমার ডিকশনারিখানা কোথায়? আমি বললাম, এই ডেস্কে আছে, দিচ্ছি। তিনি বললেন, না না, তোমায় আর উঠতে হবে না, আমি নিচ্ছি। এই বলেই তিনি ডেস্কের নিকটে গেলেন। এদিকে ভয় আমার মুখ শুকিয়ে গেল। ডেস্ক খুললেই যে তিনি সিগারেটের বাক্স দেখতে পাবেন। এখন উপায়? আর উপায়? এবার সিগারেটের টান না দিয়েই আমার মাথা ঘুরে উঠল। বাবা ডেস্ক খুলেই সম্মুখে সিগারেটের বাক্স দেখলেন। তিনি সে বাক্স সরিয়ে রেখে ডিকশনারি বের করলেন এবং বইখানি নিয়ে আমার দিকে না চেয়েই সেই কক্ষ ত্যাগ করলেন। আমাকে একটি কথাও বললেন না। সে সময় তার মুখের ভাব কেমন হয়েছিল তাও আমি সাহস করে দেখতে পারিনি। বাবা চলে গেলেও আমার ভয় দূর হলো না।
আমার মনে হতে লাগলো হয়তো তখনই তিনি আমাকে ডেকে পাঠাবেন, এবং তারপর যে অদৃষ্টে কি আছে তা ভেবেই আমি আকুল হলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, বাবা সেদিন আমাকে কিছুই বললেন না, একটা কথাও না। আমার কিন্তু সারা রাত্রি ওই কথা মনে হতে লাগলো, বাবা আমাকে কিছুই বললেন না কেন। এই কথাটা আমি যতই ভাবতে লাগলাম ততই আমার মন কেমন করতে লাগলো। শুধুই মনে হতে লাগলো আমার ডেস্কে সিগারেট দেখে বাবা হয়তো মনে কত ব্যথা পেয়েছেন। তিনি আমাকে বকে কতকগুলো গালাগাল করলেও আমি নিশ্চিন্ত হতে পারতুম, কিন্তু বাবা আমাকে যে কিছুই বললেন না, এমন ভাব আর কখনো আমার মনে স্থান পায়নি। সকালে উঠেই আমি ডেস্ক থেকে সিগারেটের বাক্স কয়টি বের করে জানলা দিয়ে বাইরে ফেলে দিলাম। মনে মনে স্থির করলাম আর কখনো সিগারেট খাবো না। পরদিন সন্ধ্যার সময় আমাদের চাকর হরি এসে আমার হাতে 3 প্যাকেট খুব ভালো সিগারেট দিয়ে বলল, দাদাবাবু, এই বাবু আপনার জন্য এই কয় বাক্স সিগারেট দিলেন। হরির কথা শুনে আমার বুকের মধ্যে যেন কেমন করে উঠল। আমি কেঁদে ফেললাম। হরি এ দেখে তাড়াতাড়ি গিয়ে বোধহয় বাবাকে খবর দিয়েছিল, কারণ তৎক্ষণাৎ বাবা আমার কাছে এসে আমাকে তার কোলের কাছে টেনে নিলেন। তারপর বললেন, নলিন, কাঁদছো কেন? আমি তখন কথা বলতে পারলাম না। তিনি আমার হাত ধরে বাইরের বারান্দায় নিয়ে গেলেন। সেখানে একখানি চেয়ারে বসে তিনি আমাকে কোলে নিলেন। আমার কান্না একটু থামলেই তিনি বললেন, নলিন, তুমি কাঁদলে কেন? এমন মিষ্ট, এমন স্নেহপূর্ণ কথা আমি কোনোদিন শুনিনি। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, বাবা, আমি আর কখনো সিগারেট খাবো না। আপনি সেদিন আমার ডেস্কে যে সিগারেটের বাক্স দেখেছিলেন তা আমি সব ফেলে দিয়েছি, আর আমি কখনো সিগারেট খাবো না। বাবা বললেন, কেন খাবে না বাবা? আমি বললাম, আপনি সেদিন আমাকে কিছুই বললেন না, তাইতে আমার মনে হলো আপনি মনে বড়ই ব্যথা পেয়েছেন, তাই আমি ওসব ফেলে দিয়েছি। সিগারেটের ওপর আমার ঘৃণা জন্মে গেছে, আমি আর খাবো না। বাবা বললেন, আজ কাঁদলে কেন? আজ আপনি আমাকে সিগারেট পাঠিয়ে দিয়েছেন তাই দেখে। বাবা, এমন কাজ আর আমি কখনো করব না। বাবার মুখ আনন্দে পরিপূর্ণ। তিনি আমার মাথায় হাত বোলাতে লাগলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এই শিক্ষা তোমায় দিলে কে? আমি তখন আমার প্রথম দিনের সিগারেট খাওয়ার কথা, মাস্টারমশাইয়ের সঙ্গে যে সকল কথা হয়েছিল, তারপর আমি যা মনে করেছিলাম সমস্ত কথাই বাবাকে বললাম। কোনো কথা গোপন করলাম না। বাবা ধীরভাবে বললেন, তোমার মাস্টার তো তোমাকে সিগারেট খেতে বলেননি, তার নিজের কথা বলেছিলেন। যাক, কাল থেকে আর তোমাকে কোনো মাস্টারের কাছে পড়তে হবে না, আমি তোমাকে দুবেলা পড়াবো। কাল থেকে আমি তোমার সব বন্দোবস্ত করে দেব। যাও, তোমার মাস্টার এসেছেন, পড়োগে। তার পরদিনই বাবা কোনো কথা না বলে মাস্টার ও পণ্ডিতকে বিদায় করে দিলেন। আমাকেও হেয়ার স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আর একটা ছোট স্কুলে ভর্তি করে দিলেন। তিনি সকালে উঠেই আমাকে নিয়ে বেড়াতে যেতেন। একটু পরেই ফিরে এসে জল খেয়ে তাঁর কাছে পড়তে বসতাম। বেলা 9টা পর্যন্ত তিনি আমাকে পড়াতেন। পূর্বে প্রাতঃকালে তিনি অফিসের কাজকর্ম করতেন, এখন তা একেবারে বন্ধ করে দিলেন। তারপর তাঁর সঙ্গে আহার করে তাঁরই সঙ্গে এক গাড়িতে উঠতাম। তিনি আমাকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে যেতেন। স্কুলের ছুটি হলে আমি বাড়ি আসতাম না, গাড়িতে চড়ে বাবার অফিসে যেতাম। বাবা আমার জন্য নানা রকম ছবির বই, ভালো বাংলা বই অফিসে রেখে দিতেন। আমি তাই দেখতাম, পড়তাম। সন্ধ্যার পূর্বে অফিসেই খাবার খেয়ে বাবার সঙ্গে বের হতাম। তিনি আমাকে কত স্থান দেখাতেন, সরকারি বাগানে নিয়ে গিয়ে কত গাছ দেখাতেন, তাদের কথা বোঝাতেন। সন্ধ্যার সময় বাড়িতে এসে একটু বিশ্রামের পর বাবা আমাকে নিয়ে বসতেন। পড়া হতো, হাসি গল্প হতো, খেলা হতো।
বাবা একেবারে আমার সঙ্গী হয়ে উঠলেন। আমি যে বাবার কাছে কত কথা শিখতাম তা বলা যায় না। বাবা সন্ধ্যার পর বন্ধু বান্ধব নিয়ে গান বাজনা খেলা প্রভৃতি করতেন, কিন্তু আমার পড়ার ভার নিয়ে তিনি সেসব ছেড়ে দিলেন। একদিন একটি বন্ধু বাবাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি গান বাজনা আমোদ আহ্লাদ ছেড়ে দিলেন কেন। তাতে বাবা উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, ও সকল করার সময় পরেও পাবো, কিন্তু ছেলে মানুষ করবার সুযোগ পরে আর পাবো না। আমার ছেলে আমি যেমন পড়াবো, মাইনের মাস্টারে কি তাই পারে? তিনি আমাকেই গান শেখাতেন, আমারই সঙ্গে তাস খেলা করতেন। তিনি একেবারে আমিময় হয়ে গিয়েছিলেন। আমাকে মানুষ করা ব্যতীত যেন এই জগতে তাঁর আর কোনো কাজ ছিল না। যথাসময়ে আমি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলাম, কলেজে প্রবিষ্ট হলাম। বাবাই আমার শিক্ষক রইলেন। গণিতে এমএ পরীক্ষা যে দিলাম, তারও শিক্ষক বাবা। বাবা আমার জন্য যে পরিশ্রম করতেন তা দেখলে অবাক হয়ে যেতে হয়। বাবা ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেছিলেন, কিন্তু গণিতের দিকে আমার ঝোঁক দেখে তিনি আমাকে গণিত পাঠেই উৎসাহ দিতে লাগলেন এবং আমাকে পড়াবার জন্য নিজেও প্রস্তুত হতে লাগলেন। প্রবেশিকা পরীক্ষার পর থেকে গত 5 বছর আমাকে যথারীতি বাবার আপিসেও যেতে হতো। তবে এই 5 বছর আপিসে গিয়ে আর আমি পড়াশোনা করতাম না, আপিসের কাজ শিখতাম। বাবা প্রথম আমাকে ভিন্ন ভিন্ন বিভাগের কাজ শেখাবার জন্য সেই বিভাগে বসিয়ে দিতেন। তারপর এই 1 বছর তিনি আমাকে তাঁর সহকারী করে নিয়েছিলেন। কলেজের ছুটি হলেই আমি আপিসে যেতাম। তারপর যতক্ষণ বাবার কাজ শেষ না হতো ততক্ষণ আপিসের কাজ করতাম। আপিসের বড় সাহেবও আমাকে অত্যন্ত ভালোবাসতেন। তাই এমএ পাশের খবর বের হলে বড় সাহেব আমাকে হেড অ্যাসিস্ট্যান্ট করলেন। আর বাবা সেই 12 বছর পূর্বের কথা তুলে আমাকে প্রতিদিন 10 বাক্স সিগারেট খাবার পুরো স্বাধীনতা দিলেন। আমি কিন্তু স্বাধীন হয়েও কোনোদিন সিগারেট স্পর্শও করিনি। আমি আজ ভাবছি, আমার এই সৌভাগ্যের জন্য কার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, বাবা না সিগারেট?